আপনার মধ্যে যা আছে এটা যদি আপনি পৃথিবীকে দিয়ে যেতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ মানুষ। আপনি সম্পদের মালিক হওয়ার অর্থ কিছু কাগজে সাময়িক সময়ের জন্য আপনার নাম লেখা হবে। আপনি মনে মনে যা মাইন্ডসেট করেন সেটাই আপনি বাস্তবে হয়ে ওঠেন, এটাই প্রকৃত সত্য। আপনার মধ্যে যা আছে এটা যদি আপনি পৃথিবীকে দিয়ে যেতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ মানুষ। কোনো কিছু পাওয়াটা, নির্ধারিত কিছু পাওয়াটা ভাগ্য নয়, বরং আপনি কোনো কিছু করার পরে যেটা অর্জন করেন সেটাই হচ্ছে ভাগ্য। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে কোনো এক বোধ জন্ম লয়, হৃদয়ের মাঝে কোনো এক বোধ কাজ করে। একদমই তাই। জীবনানন্দের কাছ থেকে কথা ধার নিয়ে বলতে চাই, হৃদয়ের মাঝে বোধ জন্ম লয়, হৃদয়ের মাঝে বোধ কাজ করে। এই বোধ তাদেরই কাজ করে যারা মানুষ নিয়ে ভাবে, মানুষের কল্যাণ নিয়ে ভাবে, সভ্যতা নিয়ে ভাবে, সভ্যতার বিনির্মাণ নিয়ে ভাবে। আর নিশ্চয়ই তারা কলম যোদ্ধা। কলম হাতে তারা সভ্যতার জন্য, নিজের জন্য, সমাজের জন্য কাজ করে যান। প্রিয় দর্শক, আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয়, সামনে চলো। এই অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো একজন আলোকিত মানুষ আমাদের স্টুডিও আলোকিত করেছেন। যে কথা শুরুতেই বলছিলাম, হৃদয়ের মাঝে বোধ জন্ম লয়। তা আজ যিনি স্টুডিও আলোকিত করেছেন তিনি বোধ নিয়ে কাজ করেন। তিনি একজন কলম যোদ্ধা, ভাবেন নিজেকে, পরিবারকে, সমাজকে এবং রাষ্ট্রকে। এমন একজন নান্দনিক মানুষ এবং ভাবুক মানুষ। স্টুডিও আলোকিত করেছেন। পেশাগত জায়গায় তিনি একজন HR প্রফেশনাল, এর বাইরে সুলেখক, লেখক আফজাল হোসেন। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। কেমন আছেন আপনি? আপনাকেও শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশ ভালো রেখেছে, আমি খুব ভালো আছি। বেশ, বরাবরের মতো আমাদের এই শোয়ের যেটা লক্ষ্য উদ্দেশ্য, শিরোনামটা হচ্ছে পেছনে নয়, সামনে চলো। অর্থাৎ পেছনটাকে বাদ দিয়ে না, পেছনের অভিজ্ঞতাকে সামনে নিয়ে কিভাবে সামনে দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে যাওয়া যায়। এবং প্রতিটি মানুষেরই সেরকম একটি গল্পই থাকে যারা সফল। এ যেহেতু একটি গল্প পৌঁছে দেয়া দর্শকের কাছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তো আজও আপনার সংগ্রাম, যুদ্ধ, জীবনযাপন, লেখালেখি ইত্যাদি নিয়ে আমরা জমজমাট খোলামেলা কথা বলতে চাই। অবশ্যই শুরুতেই আপনার জীবনী নিয়েই জানতে চাই, আপনার জন্ম, বেড়ে ওঠাটা জেনে আসতে চাই একদম শুরুতে। একেবারেই যদিও আমি ছোট থেকে বলি, আমার জন্ম রাজশাহী জেলার একেবারেই একটা অজপাড়া গ্রাম। এটা বাগমারা থানার এক গ্রামে, আমের দেশ, রাজশাহীর বাগমারায় জন্ম আমার। সেখানেই বেড়ে ওঠা, পড়ালেখা। তারপরে আমি মূলত কাজের সন্ধানে, পেটের তাগিদে 2006 সালের শেষের দিকে আমি ঢাকায় চলে আসি। তারপর একটা প্রাইভেট প্রতিষ্ঠানে প্রথমে আমি অ্যাকাউন্টসে কাজ করলেও পরবর্তীতে 1 বছর পরেই আমি HR প্রফেশন হিসাবে HR যোগদান করি এবং তারপর থেকেই প্রায় 17 বছর আমি HR কাজ করছি। এবং আপনি আমার জানা মতে একটা প্রতিষ্ঠানের HR প্রধান আর কি, বিভাগের প্রধান। আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে হেড অফ HR হিসেবে কাজ করছি। বেশ, জন্ম থেকে HR পর্যন্ত আসা এটি একেবারেই সোজা কথা না, এবং একটি ভালো প্রথিতযশা, আন্তর্জাতিক মানসম্মত একটি প্রতিষ্ঠানে আপনি কাজ করেন। কিন্তু আমরা আসছিলাম একেবারে শুরু থেকে। জন্ম বলছিলেন মফস্বলে অজপাড়াগায় এবং বাগমারা। তো বাগমারা নামটার কারণ কি একটু জানতে পারি আমরা? আসলে শব্দটা যদিও বাগমারা, কিন্তু আসলে আমি প্রাচীনভাবে যেভাবে আমার বাপদাদার কাছে জেনে এসেছি, ওটা আসলে বাগ নয়, বাগিচা। আমাদের যে থানাটা, এই থানাটা যেখানে তৈরি করা হয়েছিল ওখানে ছিল একটা ফুলের বাগান। আচ্ছা। তো এই বাগানটা যখন ভেঙে দিয়ে আসলে মেরে দেওয়া হয়, বাগানটা নষ্ট করে আমাদের বাগমারা থানাটা তৈরি করা হয়। বাগিচা নষ্ট করার কারণে আসলে বাঘটা যে মেরে দিল, বাগিচা নষ্ট করার কারণে জায়গাটার নাম হয়েছে বাঘমারা, কিন্তু আসলে পরবর্তীতে এটা বাগমারাতে রূপান্তর হয়ে গেছে। বাহ, দারুণভাবে জানলাম। আমরা অনেকেই ভাবি মনে হয় এখন রয়্যাল বেঙ্গল টাইগারের কোনো ব্যাপার স্যাপার আছে, কিন্তু আদতে এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। আচ্ছা, আপনার পড়াশোনা কি রাজশাহীতেই? আমার পড়াশোনা, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন করেছি, বিএসসি। তারপর আমি আসলে 2-3 জায়গায় পড়াশোনা করেছি। আমি 2টো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 2টো মাস্টার্স করেছি। ঢাকা ইউনিভার্সিটিতে। কোথায় কোথায় দুটো প্রাইভেট? কোথায় কোথায়? এটা ইউনিভার্সিটির নামটা কি বলতে হবে? আচ্ছা, ঠিক আছে। আমি 2টো মাস্টার্স, HRও মাস্টার্স করেছি, আরও 2টো সাহিত্যে মাস্টার্স করেছি। তারপর ঢাকা ইউনিভার্সিটির IBA-তে আমি
এইচআরের উপর কোর্স করেছি, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট উপরে। এখন আমি যেহেতু লেখালেখি করি এবং গবেষণা রিলেটেড কাজ করি, লাস্ট আমি ঢাকা ইউনিভার্সিটির আইআরে জাস্ট গবেষণার উপরেই আরেকটি কোর্স করলাম। বাহ, তোমার পড়াশোনা চলমান আছে, থামাথামি নেই। আমি আসলে একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, মানুষের মূল চালিকা শক্তি তার আর্নিং। তো আপনি যদি আর্নিংটাকে বাড়াতে চান তাহলে আপনার লার্নিংটাকে বাড়াতে হবে। বাহ, আর্নিং বাড়াতে হলে অবশ্যই লার্নিংটাকে বাড়াতে হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা যখনই দেখছে আয় বেড়ে যাচ্ছে, পড়াশোনা বাদ দিয়ে আয়ের পেছনেই। যেমন ধরেন একজন শিল্পী গায়ক মোটামুটি নাম করা হলো, সে 5,000 টাকা করে শো করে। এটা হঠাৎ করে 10,000 20,000 টাকা যখন এক শো পাচ্ছে, তারপরে গানের প্র্যাকটিসটা সবার আগে বাদ দেয়। দিয়ে যেহেতু 30 দিনে শো করতে হচ্ছে, 30 দিনে অনুষ্ঠান করলেও তার প্র্যাকটিস করার সে সুযোগ পাচ্ছে না। এই ঢাকা যাচ্ছে, কক্সবাজার যাচ্ছে, চট্টগ্রাম যাচ্ছে, খুলনা যাচ্ছে, একটা অনুষ্ঠানের জন্য রাস্তায় সময় শেষ। ওর কিন্তু আর লার্নিং নেই। এবং আমরা সত্যি সত্যি দেখতে পাচ্ছি 3 বছর পরে তার ক্যারিয়ার নিম্নমুখী, শেষের দিকে। তো এইখানে আপনার এই কথাটা একেবারে যৌক্তিকভাবে মিলে যায়। তো আমরা যারা সত্যিই আর্নিংটা বাড়াতে চাই তাদেরকে লার্নিং বাড়াতে হবে। হ্যাঁ, তো এইখানেই আসি, এই জায়গায় প্রশ্ন। বাঙালিরা, তার মধ্যে আবার বাংলাদেশিরা সর্বান্তকরণে নগদ প্রাপ্তিতে বিশ্বাসী। এই মুহূর্তে যদি 13 টাকা পাই তাতে খুশি, ভবিষ্যতে 13 লাখ টাকা তার প্রয়োজন নেই। এই তত্ত্বে কি বলবেন, এই লার্নিং এর বিষয়টা? এখানে আসলে দুটো কথা বলবো। বাঙালির, শুধু বাঙালি না, বিখ্যাত কবি ওমর খৈয়ামও বলে গেছেন, নগদ যা পাও হাত পেতে নাও। আচ্ছা, এটা মানুষের একটা প্রকৃতিগত স্বভাব। আচ্ছা, কিন্তু শিখতে বা পড়তে আপনাকে হবেই, হয় বই পড়ুন অথবা পিছিয়ে পড়ুন। লার্নিং না করলে আপনাকে পিছিয়ে পড়তে হবে। আপনি কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু পড়ার মধ্যে আছেনি, পড়তে আপনাকে হবে, বই অথবা পিছিয়ে। আচ্ছা, বাহ বাহ, কি দারুণ। তার মানে আমরা কোনটা চাই আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে, নিজেদেরকেই সিদ্ধান্তের পেছনে কাজ করতে হবে, অবশ্যই কাজ করতে হবে। আর্নিং বাড়াতে চাইলেই আপনার লার্নিংটা বাড়াতে হবে। যারা এইচআর, অর্থাৎ আপনি এটা হবে এইচআর, যেহেতু যারা এইচআর প্রফেশনে আসতে চাই তাদের জন্য আপনার 3-4টি পরামর্শ শুনতে চাই। প্রথম পরামর্শ ওইটাই, পড়া এবং পড়া। দ্বিতীয়টা হচ্ছে, যদি কেউ এইচআরে তার কেরিয়ার গড়তে চায়, প্রাইভেট ফার্মে এটা খুবই ভালো একটা জায়গা, যেখানে সম্মানের সাথে আমরা চাকরি করতে পারি। খুবই সম্মানজনক একটা পেশা এইচআরে চাকরি। তো এইচআরে চাকরি করতে হলে এইচআর রিলেটেড পড়াশোনা অবশ্যই করতে হবে। তাকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বুঝতে হবে, হিউম্যান সাইকোলজি, কারণ এইচআরে সারাদিন মানুষকে নিয়ে আপনার কাজ করতে হবে। সুতরাং মানুষকে বোঝাটা এইচআরে চাকরি করার একটা পূর্ব শর্ত। আপনার কাছে যদি কেউ প্রবলেম নিয়ে আসে, আপনি যদি আন্তরিক হয়ে তার কথাটা না শোনেন, কথা শোনা একটা অনেক বড় শিল্প। কেউ যদি এইচআরে ভালো করতে চায়, তাকে যেমন অনেক বেশি পড়াশোনা করতে হবে, এইচআর রিলেটেড পড়াশোনা করতে হবে, পাশাপাশি মানুষের কথা শোনার মতো তার অনেক বেশি ধৈর্য থাকতে হবে, তাহলে সে এইচআরে ভালো করতে পারবে। বাবা, তার মানে পড়তে হবে, কথা শুনতে হবে, কথার সাথে ধৈর্য সংমিশ্রিত থাকতে হবে, তাহলে এইচআরে সফল হওয়া যাবে। একবারে সোজা সাপটা যদি বলি, এইচআর হিসাবে একটা ছেলে মেয়ে মাস্টার শেষ করে কাজে ঢুকবে, প্রথম স্যালারি কি পরিমাণ আছে এই বাংলাদেশে আনুমানিক একেবারেই এই মুহূর্তে? লার্নিং লেভেলে, যেগুলো আমরা হয়তো টাইম সেকশন বলি, একবারে এন্ট্রি লেভেল, এখানে মিনিমাম 15 থেকে 20,000 টাকা, অর্গানাইজেশন ভেদে 25,000ও হবে। বাহ, এই সেক্টরে বাংলাদেশে এই মুহূর্তে আপনার জানা মতো, শুধু আপনারটা আমি সরাসরি জানতে চাইছি না, সর্বোচ্চ কত টাকা স্যালারি পাই বাংলাদেশে? বাংলাদেশে আমার যারা এইচআরে আমার সাথে যারা সিনিয়র কাজ করেছে, অ্যামাউন্টটা কি বলবো? হ্যাঁ, আনুমানিক একটু জানতে চাই, যারা ক্যারিয়ারটা ভাবছে তাদের জন্য বলছি, আমি আপনারটা সরাসরি জানতে চাইছি না। ওকে, তো আমি প্রায় 10 বছর 6 ডিজিট স্যালারি পাই। আর যারা আমারও সিনিয়র এবং আমার চেয়ে অনেক ভালো করেছে, একসাথে জব করেছে, তারা মিনিমাম 3 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত পসিবল। বাহ, যারা দর্শক দেখছে তাদের জন্য একটা দারুণ গাইডলাইন। তো শুরুতে 15,000 টাকা অনেকে ঘাবড়ে যায়, কিন্তু তার সে যদি দীর্ঘ রেসের ঘোড়া হতে চাই, তাহলে 15,000 টাকা হতাশ হওয়ার কিছু নেই, তাকে টার্গেট করতে হবে 5 লাখ। তাহলেই এই 15 থেকে ধাপে ধাপে উঠে যাওয়া যাবে। তো এই প্রশ্ন যেহেতু করলাম, সেহেতু আপনার প্রথম স্যালারিটা কেন দর্শক জানবে না? প্রথম স্যালারি এজ এ এইচআর হিসাবে আমার ছিল 8,000 টাকা। এটা কত সাল? 2008 সাল হবে, 2008 সালের অক্টোবরে। বাহ,
চাকরির বাজারে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে ভালো সেক্টর কোনটা? সবচেয়ে ভালো সেক্টর বলতে আসলে গভর্নমেন্ট জবের বাইরে, গভর্নমেন্ট জবে তো গভর্নমেন্ট আপনি হিসাব করছেন, ওটা আসলেই বাইরে। গভর্নমেন্ট জবের বাইরে আমরা যদি আরএমজি সেক্টরে এখনও ভালো সম্ভাবনা রয়েছে, কারণ মানুষের যেই জিনিসগুলো মৌলিক চাহিদা, বস্ত্র তার মধ্যে একটা। মানুষের মৌলিক চাহিদার জিনিসের বিজনেস বা এই চাহিদা কখনো ভাটা পড়বে না। কোনো না কোনোভাবে ব্যবসা মডিফাই হবে, বিস্তৃত হবে। মডিফাই হবে, কিন্তু মৌলিক চাহিদার জিনিসগুলো ঘুরে ফিরে মানুষের প্রয়োজন হবেই। সুতরাং যেই জিনিসগুলো মানুষের মৌলিক চাহিদা, এই সেক্টরের যে কোনো সেক্টরে যে কেউ জব শুরু করতে পারে, এই সেক্টরগুলো কখনোই ফল করবে না। প্রিয় দর্শক, একজন প্রফেশনাল মানুষের সাথে কথা বলছি, কিন্তু আমাদের অনুষ্ঠানটা ক্রিয়েটিভ অনুষ্ঠান। অনেকে হয়তো ভাবছেন ঘটনা কি, কিন্তু যার সাথে কথা বলছি তিনিও মানুষটা শতভাগ একেবারেই ক্রিয়েটিভ মানুষ। তো এই ক্রিয়েটিভ মানুষ কি করে এরকম একটি HR প্রফেশন থেকে আবার ক্রিয়েটিভ হওয়া যায়, লক্ষ্য হচ্ছে আমাদের সেটি জানা বোঝা। তো তার আগে জেনে নিলাম আসলেই সে অর্থনৈতিকভাবে কতটা সচ্ছল এবং আসলে এই সেক্টরের মানুষ কতটা অর্থনৈতিক সচ্ছল। আশা করি আমরা অনেকেই বুঝতে পেরেছি। এবার লেখালেখিতে আসতে চাই। আপনার এই যে গবেষণা কাজ, আপনার একটি দুর্দান্ত গ্রন্থ গত বছর সম্ভবত গত বছরের মে মাসে, বইটির নাম হচ্ছে, আমি নিজেও পড়েছি, জীবনের চাকা আপনার হাতে। বইটির নামটার মধ্যেই কিন্তু এই যে এতক্ষণ যে আলোচনা করছিলাম অনেকখানি চলে এসছে। জীবনের চাকা আপনার হাতে, এটা অন্য কারোর হাতে না। তো এই নামটি মাথায় আসলো কিভাবে? আসলে জীবনের চাকা আপনার হাতে, এটা টোটালি একটা মাইন্ডসেটের বই। আচ্ছা। তো মাইন্ডসেট, আমি সবসময় বলি যে মাইন্ডসেট এমন একটা ব্যাপার যা আপনাকে সত্য থেকে মিথ্যা, মিথ্যা থেকে সত্য, জীবন্ত থেকে মৃত এবং মৃত থেকে জীবন্তে পরিণত করতে পারে। আচ্ছা। পৃথিবীতে 120 কোটিরও বেশি মানুষ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। আচ্ছা। এটি কেবল তাদের মাইন্ডসেটের কারণে ঘটে। আপনি মনে মনে যা মাইন্ডসেট করেন সেটাই আপনি বাস্তবে হয়ে ওঠেন, এটাই প্রকৃত সত্য। আচ্ছা। আপনি নিজেও আমার সাথে অনুষ্ঠানে বসার আগে আপনার ব্রেইনে কিন্তু একটা পরিকল্পনা অলরেডি সেট করেছেন, আপনি আমাকে কি কি প্রশ্ন করবেন, আমি আসলে কি কি হবে, এখানে একজন অভিনেতা বসলে আপনি কি কি প্রশ্ন করবেন, সেটা কিন্তু সেই ইনপুটটা কিন্তু আপনার ব্রেইনে চলে যায়। এবং আমরা যখন ব্রেইনে ইনপুট দিই, ব্রেইনে 86 বিলিয়ন কোষ। আচ্ছা। এই ব্রেইনে আমাদের ইনপুট ছাড়া আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অচল। ব্রেনের ইনপুট ছাড়া আমি বইটা যদি একটু দেখাই দর্শকদের, একেবারে তার মানে আমার এই হাতটা ব্রেন থেকে যদি আমার ব্রেন ইনপুট না দেয় আমার হাতটা কাজ করবে না। ব্রেন আপনাকে বলতেছে যে হাতটা উঠাও, তুমি হাতটা নাড়াও, তুমি হাতটা উঠাও। তারপরে আপনার ব্রেন হচ্ছে একটা মানুষের সিও। প্রত্যেক জিনিসের, যেমন আপনার কোম্পানির যেমন একটা সিও আছে, একটা প্রতিষ্ঠানের সিও থাকে, আপনার জীবনের সিও হচ্ছে আপনার ব্রেইন। আচ্ছা, খুব দারুণ। বইটার আলোকেই যেহেতু জানলাম, তার মানে যারা ব্যর্থ হয়ে এইভাবে বলে এই কপালে আল্লাহ লেখে নাই, আল্লাহ আমারে দেয় নাই, সবাই রে দিছে, এত চেষ্টা করি, খাটতে 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 জীবন চলে গেল, কিন্তু আমার হয় না, আমার সফলতা আসে না, তাদের জন্য আসলে তাহলে এই তত্ত্ব কতটা কার্যকর? আসলে সেটা মিথ্যা নাকি অন্য ঘটনা? টোটালি ভোগাস, একেবারেই মিথ্যে কথা। আচ্ছা। একটা মানুষ তার গরিব থাকার জন্য যেরকম মেন্টালিটির প্রয়োজন, ধনী হওয়ার জন্য সেম মেন্টালিটির প্রয়োজন দরকার। শুধু সেম বলতে গরিবের বিপরীত ধনী হওয়ার মতো মেন্টালিটি, সেইটা বলছেন নাকি গরিব ধনী যা হতে চাই দুটোরই সেম? আমি বুঝিনি বিষয়টা। একটা মানুষ গরিব হতেও যে পরিমাণ মেধা তাকে ইনভেস্ট করতে হয়, ধনী হতেও ঠিক সেম পরিমাণ মেধা তাকে ইনভেস্ট করতে হয়। গরিব হতেও মেধা লাগে? গরিব হতেও সে মনে মনে সেটেল করে নেয় যে আমি গরিবই থাকবো। আচ্ছা। কিছু কিছু জিনিস মানুষে এমনভাবে ব্রেইনে ইনপুট করে, আমি বারবার যেটা বলি যে আমরা যারা ঢাকা শহরে, গ্রাম টু শহর, আগে কিন্তু আমরা গ্রামের মাঠে বৃষ্টির মধ্যে অনেক খেলতাম, দৌড়াতাম, তখন আমাদের জ্বর সর্দি কিছু হতো না। কিন্তু আমরা এখন যখন ঢাকার জীবনে অভ্যস্ত হলাম, 2 ফোঁটা বৃষ্টি পড়লেই আমাদের জ্বর আসে। একদম। এটার কিন্তু মূল কারণ জ্বর বা কোনো সংক্রামক ব্যাকটেরিয়া নয়, মাইন্ডসেট, আপনার ব্রেইন। কারণ আপনি বৃষ্টিতে ভেজার আগেই আপনার ব্রেনে সিগন্যাল পাঠাচ্ছেন আমি বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসবে। আচ্ছা। বৃষ্টির ফোঁটাটা যখন আপনার মাথায় পড়ল,
ব্রেন তখন আপনার শরীরকে বলতেছে, ও তো আগেই তোমাকে সিগন্যাল দিয়েছে যে বৃষ্টির পানি পড়লে জ্বর আসবে, অথবা আসো, তুমি এখনো কেন বসে আছো, তুমি কাজ শুরু করে দাও। বাহ বাহ বাহ, দারুণ। তার মানে এখানে অন্য কোনো থিওরি কাজ করে না, থিওরি এটাই মাইন্ডসেট, এটাও মাইন্ডসেট, এটাই 100% মাইন্ডসেট। এবং ভাগ্য আসলে মানুষের নিজের হাতে। মানুষ, আমার বইটাতে যেমন এটা বলা আছে, আমি হাদিসেরও কথা বলবো, আমার পরবর্তী একটা আপকামিং বই আছে নিয়তি বিধাতাও, আমি এখানে একেবারেই বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বিশুদ্ধ কিছু পয়েন্ট দেয়া আছে, যেটা আসলেই মানুষ যে তার নিজের ভাগ্য নির্মাতা, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, জীবনের চাকা আপনার হাতে, এই বইটা কেন কিনবে, এই প্রশ্নের উত্তরে 3টি পয়েন্ট যদি বলেন। বইটা আমরা একটু দর্শককে দেখাতে চাই। আমরা যদি দর্শকদের একটু বইটা দেখাই, তাহলে এটা কেন কিনবে বইটা, এই বইটা আপনি আমাকে বলবেন। এই বইটা আমরা, প্রিয় দর্শক দেখছেন চমৎকার প্রচ্ছদ আফজাল হোসেনের লেখা জীবনের চাকা আপনার হাতে। আমি জানতে চাইছি এই বইটি আপনি কেন কিনবেন, তার 3টি পয়েন্ট যদি আমি যদি 3টি পয়েন্ট এখানে, আমার বইটা কেন কিনবে, আমার জাস্ট উৎসর্গপত্রেই প্রথমেই বলা আছে যে আসলে বইটি আপনার জন্য কি কি কাজ করবে। আপনি পয়েন্ট আকারে 3-4টি পয়েন্ট দর্শকের যদি উদ্ধৃতি আসলে করলে কি কাজে। আমরা যদিও লাকি 7 বলি, কিন্তু পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল সংখ্যা হচ্ছে 5। আচ্ছা, মানুষের জীবনে 5 এত ওতপ্রোতভাবে জড়িত। আমাদের হাতের আঙ্গুল 5টা, পঞ্চম ইন্দ্রিয়, 5 ওয়াক্ত নামাজ ইসলাম ধর্মে। আপনি যে কোনো জিনিস, আমি 5 বার রিপিট করতে বলি, ইসলামের পঞ্চম স্তম্ভ, আরো পঞ্চপাণ্ডব অন্য ধর্মেও তাই। আমার বইটাতে এগুলো ডিটেলস দেওয়া আছে। তো আমি সেই সূত্র ধরেই বলেছি যে আমার এই বইটা পড়লে 5টা বুলেট পয়েন্ট আকারে পরিবর্তন হবে। একটা পয়েন্ট যদি আমি বলি, যে আপনার ব্রেনের সিগন্যালটাই বদলে যাবে। এতক্ষণ যে আলোচনা করছিলাম, আপনি এই সিগন্যাল ঠিক থাকলে সব ঠিক, আপনি অন্যভাবে তখন চিন্তা করবেন। সহজ জিনিসটাই আমরা ওয়ারেন্ট বাফেটের যদি একটা কথা বলি, যে যারা সফল ব্যক্তি, এরা কিন্তু, আমি বোধহয় ভুল বললাম কথাটা, কোটেশনটা শুধু বলি, সফল ব্যক্তিরা তাদের কাজগুলো ব্যতিক্রমভাবে করে, এই কারণে তারা সফল হয়। একেবারেই একই কাজ আমি করছি, আপনি করছেন, বা 10 জন যেভাবে করছে, ওর মধ্যে আরেকজন অন্যভাবে করলে তার সম্ভাবনা, সে তখন সেখানে সফল হয়ে যায়। তার যে ইউনিকনেস এবং তার যে ইন্টেলিজেন্সি, এটাই তাকে ব্যতিক্রমী করে তোলে এবং তাকে সফল বানায়। বাবা, তার মানে আমরা যারা ভাবছি যে কোনো মাধ্যমে, লেখালেখি বা উদ্যোক্তা হওয়া, ব্যবসা করা, লেখাপড়া করা, যেমন লেখাপড়া আমরা দেখেছি, আমার সাথে 40 জন অনার্স এবং মাস্টার্স একসাথে 40টি সিট ছিল, পড়েছে। এর মধ্যে 38 জনই তথাকথিত জীবনযাপন করছে, সাংবাদিক হয়েছে, চলচ্চিত্র নির্মাতা হয়েছে। 2-3 জন এক্সেপশন, তাদেরকে এখন এই মুহূর্তে প্রায় পুরো বিশ্ব চেনে। তার মধ্যে হয়তো আপনি একজন। না, সেটাই আমি বলছি না, পুরো বিশ্ব, কারণ আমি আপনার ব্যাপারে আসলে অনেক দিনই আপনার সাথে আমার পরিচয়, আমি জানি আপনি এক অর্থে সফল। আমি সেটার ব্যাখ্যা আসছে না অনুষ্ঠানটা আপনাকে ঘিরে, আর এটা আমাকে ঘিরে দর্শকের কাছে একেবারে জাহিরও করতে চাই না। আমি আমার কাজটি করে যেতে চাই, এবং কাজটি করে গেলে তার হিসেব কষার প্রয়োজন নেই, হিসেব কষবার প্রয়োজন নেই অন্য কোনোভাবে। ধরেন আপনি 6 ডিজিট আর্ন করেন, আমি এখন হয়তো 6 ডিজিট আর্ন করি না, হয়তো বা, কথার কথা। সে আর্নটি এই অর্থে বলছি, মানে আপনার 6 ডিজিট আপনার ঘরে ঢোকে, আমার হয়তো সেটা ঘরে ঢোকে না, কিন্তু প্রচুর ভালোবাসা জমা হচ্ছে নানান ব্যাংকে, নানানভাবে। এবং সেই ভালোবাসা কিভাবে কৃতজ্ঞতা দিয়ে স্বীকার করতে আমার ভাষাই জানা নেই। অতএব 6 কেন, কেউ যদি 60 ডিজিটও পাই, তার সাথে আমি কম্পেয়ার করি না। আমি প্রতিদিন আমার সাথে কম্পেয়ার করি, এবং তাতে আমি গর্ববোধ করি। তো সেই জন্য কোনোভাবেই আমি বলতে চাচ্ছি না, ওই যে 40 জন বন্ধুর মধ্যে 2 জন এক্সেপশন এবং সারা বিশ্ব চেনে, আপনার কথা ধরে বলছিলাম, ওরা পড়াশোনাটাও করেছে, ওর পাশে ভেবেছে পড়াশোনায় সব না, এর বাইরে একটা বড় জীবন আছে। আমার স্বপ্নটা, আমার এই যে মাইন্ডসেট, ওটা ও বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে ঠিক করে নিয়েছে যে আমার এটা করতে হবে। তারা সেভাবে এগোচ্ছে, এটি আমি বাস্তব প্রমাণ। অতএব এই অনুষ্ঠান যারা দেখছেন, মাইন্ডসেটটা ঠিক করে ফেলা দরকার এখনই। এই মাইন্ডসেটে অনেক ফাজলামি থাকে। কেমন, আমি দেখেছি আমার ছেলেমেয়েরা যারা কোর্স করতে আসে, ওরা ভাবলো আমি আবৃত্তি শিল্পী হব, কিন্তু এই আবৃত্তি শিল্পী হবই এই শক্তিটা নেই। আবৃত্তি শিল্পী হলে যদি অমুকের মতো একটু মানুষ দেখে, শোনে, ভালো লাগবে, কিন্তু ওই হবই জোর এইটা নাই আমার কাছে মনে হয়। তার মানে চাওয়াটা
কেমন হতে হবে যে মানুষ চাইলেই পাবে, মাইন্ডসেট ঠিক করলেই হবে, কিন্তু মাইন্ডসেটটা আজকেই ঠিক করে আগামীকাল থেকে ওটা দুর্বল হতে থাকে, এই জায়গায় আপনার বক্তব্য কি? এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম তখন সিনেমা দেখতে হলে যেতাম, তো 10 টাকা দিয়ে সিনেমা টিকিট কেটে যেই ছেলেটা হলে যায়, সেও কিন্তু সিনেমা দেখার সময় মনে মনে কল্পনা করে সে যদি নায়ক হতে পারত। একদম। কিন্তু সিনেমা হল থেকে বের হলে তার সে আগ্রহ থাকে না, কারণ তার মাইন্ডসেটটা নষ্ট হয়ে যায়। আমাদের জীবনে এই যে ব্রেনের 86 বিলিয়ন কোষ, এই কোষগুলো কিছু টেম্পোরারি মেমোরি তৈরি করে, কিছু স্থায়ী মেমোরি তৈরি করে। তো এই টেম্পোরারি মেমোরিগুলো হয় কি, আমরা সিনেমায় কোনো ইমোশনের দৃশ্য দেখলে আমরা কেঁদে দিই হঠাৎ, এটা কিন্তু খুবই টেম্পোরারি মেমোরি, খুব সামান্য সময়। কিন্তু আপনাকে কেউ যদি মানসিকভাবে আঘাত দেয়, আপনি যতদিন বাঁচবেন ততদিনই কথাটা মনে করলে কিন্তু আপনি আঘাত পেতে থাকেন। ওই সিনেমাটায় দ্বিতীয়বার দেখলে কিন্তু আপনার আর ওইভাবে কান্না আসে না। আচ্ছা, এটাও কিন্তু ব্রেনে ইনপুটের একটা কারণ। শাহরুখ খান নায়ক হতে চেয়েছে, আরও 10 জন নায়ক হতে চেয়েছে। শাহরুখ খান পার্কের বেঞ্চে ঘুমিয়েছে। নায়ক হতে চাওয়া আর কয়জন লোক আপনি আমাকে দেখাতে পারবেন যারা বেঞ্চে ঘুমিয়েছে? তারা নায়ক হতে চেয়ে বাসায় গিয়ে আরামে এসি সেরে ঘুমিয়েছে, সুতরাং তারা নায়ক হতে পারেনি। কিন্তু শাহরুখ খান পার্কের বেঞ্চে ঘুমিয়েছে দেখেই আজকে তার ভবনের সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে তার ভবনটা দেখার জন্য। এখানেই মানুষের সাধারণ আর এক্সট্রাঅর্ডিনারি মাইন্ডসেটের পার্থক্য। আমি যেটা বলি, আমার এই বইটা আপনার ব্রেনে সেরকম একটা কোষ তৈরি করবে, আপনার ব্রেনের সিগন্যালটাকে বদলে দিবে। আপনি তখন এক্সট্রাঅর্ডিনারি, সাধারণ মানুষ যারা, কমন পিপুল, অর্ডিনারি পিপুল উইথ কমন সেন্স, এক্সট্রাঅর্ডিনারি পিপুল উইথ ওয়ার্ক উইথ সিস্টেম। আপনি যখন নিজের ব্রেনকে কমান্ডিং ওয়েতে নিতে পারবেন, তখন আপনি সিস্টেমে কাজ করবেন। সিস্টেমটা কখনো ফল করে না, কমন সেন্স দিয়ে কাজ করলে আপনি ফল করবেন। আমার এই বইটা আপনার ব্রেনে, আপনার জীবনে সিস্টেমটা দাঁড় করাতে সাহায্য করবে। কমন সেন্স ডাইভার্ট হবে সিস্টেমে, এবং সিস্টেমের ফলাফল সবসময় নিশ্চিত। আপনি ঘড়িতে অ্যালার্ম দেন, সে নির্দিষ্ট টাইমে আপনাকে অ্যালার্ম দিবে। ব্যাটারি থাকতে হবে আবার। হ্যাঁ, ব্যাটারিটা আপনার মাইন্ডসেটটা ঠিক থাকলেই তো ব্যাটারিটা ঠিক থাকবে, আপনার ব্রেনের সিগন্যালটা ওকে। আচ্ছা, বেশ দারুণ। আমরা এই বইয়ের 2-3টা দুর্দান্ত দিক নির্দেশনা পেলাম। অতএব বইটা যারা সংগ্রহ করতে চায় তারা নানা মাধ্যমে বইটি পাওয়া যাচ্ছে, আমরা সংগ্রহ করব। এবং জীবনে অনেক বই পড়েছি অনেক মাধ্যমে, যারা সফল হতে চাই, জীবনের চাকা অন্য কারোর হাতে না রেখে নিজের হাতে রাখতে চান, তাদের জন্য বইটি নিঃসন্দেহে দারুণ কাজ করবে। সকল ক্ষেত্রে, যে ক্ষেত্রে কাজ করছেন সেই ক্ষেত্রে সফল হবার জন্য। এখন আসতে চাই, আপনি HR প্রফেশনের পাশাপাশি এই লেখালেখি না করে যদি আরেকটা জায়গায় পার্ট টাইম কাজ করতেন, একটা ভালো অর্থ পেতেন তো আমার ধারণা। কারণ এই অভিজ্ঞতার আলোকে আরেকটা অফিসের সন্ধ্যার সময় ঢুকে আপনি রাত 10টা পর্যন্ত, অথবা অনলাইনে ইন্টারন্যাশনাল কোনো প্রতিষ্ঠানে এখন কাজের সুযোগ রয়েছে, সেই সব না করে এই যে দিনরাত লেখালেখির পেছনে এখন পাগল হয়ে গেছেন, এবং এইটার পেছনে বাকি সব লেখকেরও যেটা হয় সেটাও আপনার কম বেশি হচ্ছে। পরিবারকে সময় কম দেয়া, ঘরে সময় কম দেয়া, এবং সেই ঝামেলাও আপনার পোহাতে হচ্ছে। যারা আমরা ক্রিয়েটিভ কাজ করি তারা জানি, কারণ আমাদের নিয়মিত রাত 12টায় যেদিন পৌঁছাতে হয়, 2 কথা যে শুনতে হয় না তা না, কারণ রান্না হয়েছে রাত 8টায়, ভাত তো আবার নষ্ট হয়ে গেছে কিছু একটা, অথবা ফ্রিজে রাখা হয়েছে। তো এই জঞ্জালের মধ্যে কেন আসলেন আবার লেখা? আসলে এটা লেখালেখিটা বলতে চাইলে প্রথম কারণটা বলবো যে আমার মানসিক একটা দায়বদ্ধতা থেকে, যে ইথিক্সের জায়গা, নৈতিকতার জায়গা, দায়বদ্ধতা থেকে আমার আল্লাহ, যদি আমি বারংবার এই কথাটা বিভিন্নভাবে বলি, যে আমার আল্লাহ যদি কাল কিয়ামতে আমাকে প্রশ্ন করে যে হে বান্দা, তোমাকে তো আমি এরকম জ্ঞান দিয়েছিলাম, তুমি কি তোমার জ্ঞান আমার কোনো বান্দার মধ্যে বিতরণ করেছ, বা তারা কি কোনোভাবে তোমার দ্বারা উপকৃত হতে পেরেছে? আমি যেন সেই কাল কিয়ামতের মাঠেও আমার আল্লাহকে বলতে পারি যে আল্লাহ, আমি তো আমার জ্ঞান বিতরণের জন্য আমার বইয়ের মাধ্যমে আমার জীবনের চাকা আপনার হাতে, তারপর আমার আরেকটা বই, আপকামিং বই। আপনি স্রষ্টার সেই দায়িত্ব পালন করছেন। আপনার যতটুকু জ্ঞান, স্রষ্টা প্রতিপালকের কাজই তাই যে আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন সেটা মানুষের মাঝে বিতরণ বিলিয়ে দাও। সেই বিলানোটা আপনি সব জায়গায় বলা তো সম্ভব হচ্ছে না, কারণ এই জাতীয় অনুষ্ঠান তো প্রতিদিন করা সম্ভব না। একদিন আমরা কিছু বলতে পারছি, কিন্তু আপনি সিস্টেমেটিক ওয়েতে সুন্দর করে বই লিখেছেন,
এবং ধাপে ধাপে লিখে যাবেন, এটাও প্রতিশ্রুত নাকি গতি কিছুটা কমেছে? না না, গতি বলতে আমি আরও একটা বইয়ের কথা তাহলে আমি দর্শকদের বলতে চাই যে আমার জীবনের সেরা বই যদি হয় এইটা, আমার জীবনের সেরা বই, আমি যতগুলো বই পড়েছি জীবনে, আমার জীবনের সেরা বই ডাই এমটি। আচ্ছা, কারণ কি? তো ডাই এমটির লেখক টড হেনরি। তো লেখক বলতেছে যে তুমি জীবনে প্রত্যেক দিন সেরা কিছু দাও, প্রত্যেক দিন সেরা কিছু দাও পৃথিবীকে, কারণ যেহেতু মৃত্যুর সময় তোমার কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই, দিয়ে যাও। আমি জাস্ট আপনাকে দুটো লাইন, এই বইয়ের 19 নম্বর পাতা থেকে আমি দুটো লাইন একটু যদি পড়ে শোনাই আপনাকে। আপনি সারমর্মটা বললে হয়। সারমর্ম বললে আমি জাস্ট একটু লাইনটা এই জন্য বলতেছি যেন দর্শকরাও বইটা পড়ে, বইটা সবার পড়া উচিত বলে আমি মনে করি। দ্য কস্ট অফ ইনঅ্যাকশন ইজ ভাস্ট, ডোন্ট গো টু ইয়োর গ্রেভ উইথ ইয়োর বেস্ট ওয়ার্ক ইনসাইড ইউ, চুজ টু ডাই এমটি। লেখক বলতে চাচ্ছে যে আপনার কাছে নিষ্ক্রিয় থেকে কোনো লাভ নেই, আপনার কাছে তো অনেক কিছু আছে, প্রত্যেক দিন আপনি সেরাটা দিয়ে যান, এবং কবরে যাওয়ার আগে আপনার মধ্যে যা আছে এটা যদি আপনি পৃথিবীকে দিয়ে যেতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ মানুষ। কারণ যেহেতু কোনো কিছু নিয়ে যাওয়ার সুযোগ নেই, আপনার সেরা কাজ সব কিছু পৃথিবীকে দিয়ে যেতে হবে। আমার লেখালেখির এটাও একটা উদ্দেশ্য, আমার সেরা জিনিসগুলো আমার লক্ষ কোটি পাঠক চাই না, আমার বইটা পড়ে একটা মানুষ যদি উপকৃত হয় আমি তাতে অনেক বেশি কৃতজ্ঞ। বাহ! কিন্তু আপনি লিখছেন মাইন্ডসেট, মোটিভেশন ইত্যাদি। তাতে আপনি যেহেতু এইচআরের লোক, আপনি এইচআর নিয়ে লিখতে পারতেন, অফিস ব্যবস্থাপনা নিয়ে লিখতে পারতেন, অফিস এইচআরের ক্যারিয়ার নিয়ে লিখতে পারতেন, জীবনের উন্নতি নানান, এখানে যদিও উন্নতি আছে কিন্তু আপনি একেবারে ওখান থেকে, আমি যদি বলি ওটা যে একেবারে কানেক্টেড না তা না, আছে, কিন্তু একটা উল্টো রাস্তা কিনা? উল্টো রাস্তা বলতে আমি ওই যে প্রথমেই বলেছি মানুষের ব্রেইন মানুষকে পরিচালিত করে। তো আমি আমার লেখালেখির ধারাটাকে এমন জায়গায় নিয়ে যেতে চেয়েছি যেন মানুষ সেখান থেকে উপকৃত হয়, এবং সব শ্রেণীর মানুষ। আমি আর একটা কথা একটু ভালোভাবে বলতে চাই, আমাদের দেশে মানুষ জনপ্রিয় হলে লেখে। একজন কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তাকে চিনলো, সে লেখা শুরু করে দিল। কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা যাই হোক, সে একটা যেহেতু তার মুখটা চেনে। আসলে আমাদের দেশে লেখালেখি করে পরিচিতি পাওয়া লোক খুব কম। তো ওই শ্রেণীর পাঠকদের আমি ওদেরকে পাঠক বলি না, আমি বলি ক্রেতা। ফেজ দেখে যখন বইটা কিনে, বইয়ে যেয়ে যখন কিছু পায় না তখন তারা হতাশ হয়ে আর বই কিনে না। এটা হুজুগে বাঙালির স্বভাবিত। আসলে আমাদের রই রই উঠে গেল, এবার ধরো কেন। ওই যে আপনি যেটা বলেছিলেন যে সহজেই আমরা পেতে চাই যেটা সামনে আসে, কিন্তু আসলে পরিকল্পনা করুন দীর্ঘমেয়াদী, শর্টকাট দিয়ে কোনো কিছু হয় না। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হলে, আপনি কোনো কিছু পেতে হলে আপনার মাইন্ডসেট দিয়ে আগাতে হবে। এটাই জীবনের সবচেয়ে স্ট্রং সিস্টেমেটিক ওয়ে। এখন মাইন্ডসেট ঠিক করার আগে কোনো ভাবনা আছে কিনা? ধরেন তার 10 রকম ভাবনা এখন আছে, কিন্তু মাইন্ডসেটটা ঠিক করার ক্ষেত্রেও তো তার অনেক কিছু ক্যালকুলেশন করতে হচ্ছে। ধরেন এই মুহূর্তে একজন মানুষ 1 লক্ষ টাকা মাসে আয় করে চাকরি করে, কিন্তু তার বাবার যে প্রপার্টি আছে সেটাকে ইউটিলাইজ করে সে চাইলেই প্রতি মাসে 10 লাখ টাকা আয় করতে পারে, এরকম সম্ভাবনাও আছে। এই মুহূর্তে সে মাইন্ডসেট ঠিক করতে গিয়ে তার স্ত্রী বলল, ধর বাবু তুমি 1 লাখ টাকা আয় করো, ওই কত, এটা নষ্ট করো না, পাগলামি করো না। আশেপাশের মানুষ কিন্তু তাই বলছে, 10 জনের 9 জনই তাই বলছে, খবরদার তুই এ করিস না, তুই যা আসিস তাই থাক। এই ক্ষেত্রে বক্তব্যটা কি? এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, মানুষের রিজিকের স্তর কিন্তু 4টি, যে আপনি কোন মানের রিজিকে থাকবেন। আচ্ছা। শারীরিক সুস্থতা মানুষের রিজিকের সর্বোচ্চ স্তর। আচ্ছা। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে আপনি রিজিকের সর্বোচ্চ স্তরে আছেন। আচ্ছা। তেমনি মানুষের ইনকামেরও স্তর আছে। কর্মঘণ্টা বিক্রি করার যে ইনকাম, এটা সবচেয়ে লোয়েস্ট ইনকাম। আমরা যারা কর্মঘণ্টা বিক্রি করি, যারা চাকরি করে যারা ইনকাম করি, কর্মঘণ্টা বিক্রি করা হচ্ছে একেবারে নিম্ন স্তরের। 4 নম্বর স্তর না, এটা ইনকামের স্তর 3টা। আচ্ছা। ইনকামের স্তর 3টা, কর্মঘণ্টা বিক্রি করাটা একেবারে নিম্ন স্তরের। দ্বিতীয়টা কোনটা? দ্বিতীয়টাতে আমি আসবো। এখানে শুধু একটা কথা বলি, তো যারা চাকরি করে এরা সারা জীবন গরিব থাকে একটা কারণে, যে তারা কর্মঘণ্টা বিক্রি করে।
আর মালিকরা তাদের কর্মঘণ্টাগুলো কিনে রাখে দেখেই সবসময় মালিকরা হয় ধনী আর কর্মীরা হয় গরিব। আচ্ছা, এখানে কিন্তু আসলে ওরা ধনী তাই ধনী না, মালিকরা কর্মঘণ্টা আমার আপনার কর্মঘণ্টা কিনে সেটা ইউটিলাইজ করতে পারে, কর্মঘণ্টাগুলো কিনে রাখে দেখে তারা ধনী, আর আমি আপনি কর্মঘণ্টা কিনে বিক্রি করি দেখে আমি আপনি গরিব। তাহলে সর্বনিম্ন স্তর গেল যারা কর্মঘণ্টা বিক্রি করে, যারা মেধা বিক্রি করে ইনকাম করে। এক্সাম্পল হতে পারেন আপনি যা করতেছেন, অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, একটা ক্রিয়েটিভ কিছু করতেছেন, আপনার মানুষে সমাজে একটা কন্ট্রিবিউশন পড়তেছে, যারা এরা দ্বিতীয় স্তরের সম্মানজনক ইনকাম। আর সবচেয়ে আরও বেশি উচ্চ স্তরের ইনকাম হচ্ছে টাকা দিয়ে টাকা আনা, মানি বিগেস্ট মানি। আচ্ছা, টাকায় টাকা আনে আমরা যেটা বলি, টাকা দিয়ে যদি আপনি টাকা আনতে পারেন সেটা হচ্ছে সর্বোচ্চ স্তরের এবং সম্মানিত সবচেয়ে উঁচু স্তরের ইনকাম। বাহ। তো এখন সেখানে আপনাকে বুঝতে হবে যে আপনি কি সর্বনিম্ন স্তরের ইনকাম করবেন, মধ্যস্তরের আপনার মেধা দিয়ে মধ্যস্তরের ইনকাম করবেন, নাকি আপনি সর্বোচ্চ স্তরের ইনকাম করবেন। মাইন্ডসেটে ওটাও ঠিক করতে হবে আগে, ওটাই আগে ঠিক করে নিতে হবে, করে তারপর মাইন্ডসেট ঠিক, তারপর আপনাকে নামতে হবে। বাহ। কিন্তু যারা ব্যর্থ হয় তারা কিন্তু বেলা শেষে বলে থাকে সব ঠিক ছিল, এই কারণে হয় না, এই কারণে হয় না। তারা কি আসলে সিস্টেমটাকে দোষ দেয় নাকি আসলে তার ব্যর্থতা? কি বলবেন? না, দোষারোপ করা হচ্ছে, এটাও একটা মানসিক সমস্যা, অজুহাত দেখানো। যেমন আমরা যদি সহজ কথা বলি, মৃত্যু কিন্তু আমার আপনার হবেই, অনিবার্য। এখন এই মৃত্যুটা আপনি কি হাসতে হাসতে মরবেন, নাকি কাঁদতে কাঁদতে মরবেন, নাকি আফসোস নিয়ে মরবেন, সেইটা আপনার হাতে আছে। টোটালি কিন্তু ডিপেন্ড করতেছে আপনার উপর। আমি যদি কোরআনেও বলি, কোরআনে বলা আছে তোমার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। আচ্ছা, ভাগ্য কিন্তু এটা নয় যেটা আপনি পাচ্ছেন, আপনার জন্য হাজার হাজার ভাগ্য নির্ধারিত আছে। আমার আপকামিং বই যেটা নিয়তি বিধাতাও, আমি এখানে ডিটেলস বলা আছে, কোনো কিছু পাওয়াটা, নির্ধারিত কিছু পাওয়াটা ভাগ্য নয়, বরং আপনি কোনো কিছু করার পরে যেটা অর্জন করেন সেটাই হচ্ছে ভাগ্য। দুর্দান্ত। তার মানে আমাদের মাইন্ডসেট আসলেই বরাবরই ঘুরে ফিরে আমরা একই জায়গায় আসছি যে আপনি কি করবেন, আপনি কি করবেন, আপনি কি চাইছেন, আপনি কি করতে চাইছেন, সেটা নির্ভর করছে টোটালি আপনার উপর। একেবারেই খুব দুর্দান্ত। এই মুহূর্তে বাংলাদেশ সহ পুরো বিশ্বই কন্টেন্ট নির্ভর। কন্টেন্টে যে হিট, সে সব জায়গায় হিট। যে আজকে ভাইরাল হচ্ছে কালকেই সে হিট, নানানভাবে হিট। এবং সে হিট মানে হুট করে সে গ্রাম ছেড়ে দিয়ে শহরে চলে আসছে, জেলা শহরে চলে আসছে, বাবা মার পরিচয় দিতে চাচ্ছে না, নানান ঘটনা ঘটছে। এবং সে ভেবেই বসছে সে প্রতিষ্ঠিত এবং তার হয়ে যাচ্ছে। এই হুট করে হয়ে যাওয়াটা কতটা অস্বাস্থ্যকর? এটা টোটালি অস্বাস্থ্যকর, এবং যারা সাময়িক সময়ের জনপ্রিয়তাকে মনে করছে অনেক বেশি, তারা মানসিকভাবে বিকারগ্রস্ত। আচ্ছা। এবং পৃথিবীতে লেটেস্ট বা আপডেট বলে কিছু নেই। আপনি যখন আপডেট কথাটাই বা জনপ্রিয় কথাটাই একটা ধোঁকা। নিঃসন্দেহ। আইফোন 17 কিনে আপনি যখন নিজেকে ভাবছেন যে আপনি আপডেট, পরের বছরই কিন্তু 18 আসবে, আপনাকে ব্যাকডেটেড করে দিবে। এটা একটা মানসিক সমস্যা। এটাও আমার এই জীবনের চাকা আপনার হাতে বইতে বলা আছে, এটা মানসিক কারণে, আপনার ওই মাইন্ডসেটের কারণে এটা ঘটে, দ্বিতীয় কোনো কারণ নেই। বাহ, খুব দুর্দান্ত কিছু দিক নির্দেশনা, সহজ ভাষায়, সহজ কথায় আমার কাছে মনে হয়েছে যে এতটুকু আধা ঘন্টা আমরা যে আলোচনা করলাম, এই অনুষ্ঠানটি যদি কেউ এক নাগারে দর্শক বসে দেখেন, দেখার পরে হুট করে ছেড়ে আবার আরেকটা রিলসে যাওয়া যাবে না, 5 মিনিট একটু ভাবতে হবে আসলে যে আমার কি করা উচিত। সেই দিক নির্দেশনা কিন্তু আমরা পেয়ে গেছি। কারণ এই অনুষ্ঠান আমার কাছে ধারণা যে এক নাগারে দেখার পরে তাকে ভাবনার জায়গাটা খুলবেই যে আমি যা করছি ঠিক আছে কিনা, আমি কোন স্তরে আয় করছি, কেন করছি, এইটাই কি আমার জন্য নির্ধারিত, এটা কি আমার ভাগ্য, নাকি আমি করাচ্ছি, ঘটনা কি। আপনি কিন্তু একটা সমাধানের সঠিক উপায় এবং পথ পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন, আপনি আপনার মতো প্রস্তুত হওয়ার সুযোগ পাবেন। মোটিভেশন নিয়ে 2টি বই নিয়ে আমরা কথা বলছি। ধারাবাহিকভাবে কি আপনি কি এই জায়গাটাই থাকতে চান, নাকি অন্য অন্য ধারা যেমন গল্প, কবিতা, উপন্যাস বা জনপ্রিয় হওয়ার জন্য আমরা রবীন্দ্র নজরুল থেকে সকলকেই দেখেছি গানের দিকে একটা ঝোঁক। রবীন্দ্র নজরুল দুজন কিন্তু সকল ক্ষেত্রে যেমন সমান বিচরণ, কিন্তু গানের স্তরটাই আলাদা ওনাদের। তো এরকম সব মাধ্যমে লেখার মানে অন্য কোনো মাধ্যমে আগ্রহ আছে কিনা? অবশ্যই আগ্রহ আছে। আমি মূলত এখন যেই লেখকরা মোটামুটি যাদের বই বেশি বিক্রি হয়,
আমি সেরকম উল্লেখযোগ্য কাউকে দেখি না যারা গল্প, ছোট গল্প, মোটিভেশনাল অনেক কিছু লেখে। তারা একটা জায়গায় লেখে। তো আমি কিন্তু একটা লেখক সত্তা যদি মানুষের মধ্যে থাকে, আমি মনে প্রাণে বিশ্বাস করি সে উপন্যাস লিখতে পারবে, গবেষণামূলক গ্রন্থ লিখতে পারবে, ছোট গল্প লিখতে পারবে, কবিতা লিখতে পারবে, তবেই আমি তাকে পরিপূর্ণ লেখক বলবো। বাবা, বাংলাদেশে কার কার লেখা পড়ছেন? আমি নাম যদি বলেন। আসলে কবিতা মহাদেব সাহার আমি খুব ভক্ত। আমি অনেক প্রেমের কবিতা বেশি, প্রেম ঠিক না, তো প্রেমের কবিতা মহাদেব সাহার সব কবিতাই ভালো লাগে। আর লেখালেখি যদি বলি, লেখা রবীন্দ্রনাথের আশেপাশে আমি কাউকে পাইনি। রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্র নজরুলের সাথে তুলনাই করতে চায় না, বলছে এই সময় কাদেরটা আপনি বেশি পড়ছেন। আমাদের সময় যেটা হয়েছে, রবীন্দ্র নজরুলকে আমরা উচ্চতায় রেখে দেবো, কোনো আলোচনা নেই। তাহলে আমি শরৎচন্দ্রের পরে যদি কথা সাহিত্যিক নিয়ে কেউ হয় বাংলাদেশে, সেটা হুমায়ুন আহমেদ। বাহ। এই সময়ে যারা জীবিত আছে তাদের কারো বই পড়েন কিনা? এই সময়ের যারা জীবিত আছে বা অনেকের বই, বাংলা সাহিত্যের সুমন্ত আসলামের লেখা আমার খুব ভালো লাগে, আনিসুল হকের লেখা ভালো লাগে, আরও যারা কবিতা লিখছে তারাও অনেকে ভালো লিখছে। কিন্তু আসলে লেখার যে মানটা যদি আমি বলতে চাই, ওইভাবে গড় মানটা আমরা স্ট্যান্ডার্ড বলতে আমি আসলে দেখা যাচ্ছে যে 5 বছর আমি ওইভাবে এক নাগাড়ে কারো লেখা ওইভাবে পাই না। সোজা কথা, হুমায়ুন আহমেদ প্রয়াত হবার পরে আমাদের যে শূন্যতা, এটা কেউ নিতে পারছে না। ওই জায়গাটা ফিল আপ করবে, তার বইয়ে সারা জাতি মানে হুমড়ি খেয়ে পড়বে, সেটা আমরা এখনো খালি পাচ্ছি, আমরা খুঁজে পাচ্ছি না, মানে পাঠকটা সেই জায়গাটা খুঁজে পাচ্ছে না। এটা কি আমাদের সভ্যতার কোনো প্রভাব, যেমন মোবাইল ফোন, ইন্টারনেটে অনেক নির্ভরশীল হয়ে যাওয়ার কারণ, নাকি আসলেই নেই? এটাও কিছুটা কারণ। এখন আমাদের অনেক কিছু সহজলভ্য হয়ে গেছে, এই কারণেও মানুষ পড়াশোনার প্রতি মানুষের ঝোঁক কমে গেছে। আর দ্বিতীয় কারণ, লেখা আসলে যারা লেখে, আমি তো বললাম সেলিব্রিটি হওয়ার পরে লিখে যেহেতু সেলিব্রিটি হয় না, ওই মানের লেখাগুলো এখন আমার হিসাবে কমই হচ্ছে। বাহ, আমরা খুব চমৎকার মাইন্ডসেট, ভবিষ্যৎ, জীবনযাপন, লেখালেখি নানান কথা শুনছিলাম। শেষ পর্যায়ে এসে একটু জানতে চাই, একটা কর্পোরেট জব করেন, তারপরে পরিবার সামলান, তারপরে লিখে যান, এর মধ্যে আবার মাস্টার্স চলতেই থাকে একটার পরে একটা, এত কিছু টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন? এটাও আসলে মাইন্ডসেটের বিষয়। আমি সবসময়ই বলি যে, আমি তো আগেই বলেছি যে আর্নিং বাড়াতে হলে লার্নিং বাড়াতে হবে। আমি আগামী শুক্রবার থেকেও একটা কোর্সে, অনলি উইকেন্ড একটা কোর্সে ভর্তি হচ্ছি। আমি লার্নিংটার মধ্যে থাকতে চাই এবং শিখতে চাই এবং ডাই এমটি, মরার পূর্বে সব কিছু দিয়ে যেতে চাই। এটাই আমার জীবনের লক্ষ্য। কি দুর্দান্ত! আপনার সৃষ্টিকর্ম থেকে যে কোনো একটা এখন দেখতে চাই, সেটা হতে পারে গান, হতে পারে আবৃত্তি, হতে পারে গল্প বলা, কোনটি করতে চান ছোট্ট করে? আসলে এইভাবে তো আমি আবৃত্তি শিল্পীও নই, আমি ছোট গল্প, কবিতা, মোটিভেশনাল বই সব কিছুই লিখছি। আমি হয়তো আপনাকে একটা কবিতা শোনাতে পারি আমার লেখা। একেবারেই জানি না কেমন হবে, পাঠকরা, দর্শকরা কিভাবে দেখবে। যেহেতু আমার লেখা, সেই কারণেই আমি আমার কবিকণ্ঠে কবিতা দরদই আলাদা। আমার কবিতার বই থেকেই পড়ছি, ত্রিশঙ্কু জীবন। এটা আমার কবিতার বই, 3 নম্বর বই। এই বইটা তৃতীয় বই হিসাবে বাজারে আসবে। ত্রিশঙ্কু জীবনের প্রথম কবিতাটাই আমি পড়ছি, শুনি। এটা একটা ছন্দমিলের কবিতা। তোমার জন্য জীবন দেব, তোমার জন্য জীবন দেব, মিথ্যে কথা নয়, মরব আমি তোমার হেতু, জানিও নিশ্চয়। তুমি আমার সন্ধ্যা তারা, ধ্রুব তারাও তুমি, অহর্নিশতাই তোমার কাছে ছুটে আসি আমি। তোমার মুখে চাঁদের আলো, চোখে নীলের ঢেউ, তোমার কথা হৃদয় জুড়ে জানল না তো কেউ। ভাবতে গেলেই তুমি ছাড়া শূন্য বিরান ভূমি, তুমি ছুলেই পানটা জাগে, শুধুই তুমি তুমি। তোমায় নিয়ে গড়া যত স্বপ্ন গানের ছায়া, তুমি থাকলে তৃপ্ত হৃদয়, পরম সুখের মায়া। তুমি হলে জীবনময়ী সব ব্যথারই দাওয়াই, ছন্ন ছাড়া তুমি হিনা শূন্যে মিলাই হাওয়াই। তোমার ঠোঁটের শব্দে যেন মণিমুক্তার ছড়া, তুমি কেবল ভালোবাসাই
আদি অন্ত গড়া। তোমার জন্য লিখছি আমি সব কবিতা গান, তুমি ছাড়া মিথ্যে সবই মিথ্যে অভিমান। কি দারুণ! তুমি ছাড়া মিথ্যে সবই মিথ্যে অভিমান। এমনি করে লিখবেন, নিয়মিত লিখবেন, এমনটাই প্রত্যাশা। আমরা শেষ ধাপে প্রতি পর্বেই, প্রতি অনুষ্ঠানে যেটি করি, আমাদের যিনি অতিথি থাকে তার কাছে একটু চট জলদি পর্বের মুখোমুখি হই। বরাবর আপনার কাছেও সেই পর্বের মুখোমুখি। এক শব্দ বা এক বাক্য আমি বলবো, তার বিপরীতে আপনার যেটি মাথায় আসে। বই এক প্রজন্মের জ্ঞান আরেক প্রজন্মে বিতরণের একটা উত্তম মাধ্যম। বই মেমুক জাতির ভবিষ্যৎ কি? অন্ধকার। জীবন জীবন খুবই গুরুত্বপূর্ণ, খুবই উপভোগ্য একটা ব্যাপার, এবং পৃথিবীতে জীবিত প্রত্যেকটা মানুষের জীবনের ভ্যালু সমান। আপনার আমার জীবনের ভ্যালু যা, বিল ক্লিন্টন, ইলন মাস্কের জীবনের ভ্যালুও তাই। সুতরাং জীবনের প্রতিটা মুহূর্তকে নিজের মতো করে উপভোগ করুন। বা মৃত্যু খুবই অবিধারিত এবং জীবনের জন্যে সবচেয়ে নিশ্চিত এবং সহজ একটা বিষয়, যেটাকে মন থেকে একবার যদি মানুষের লোভ আর মৃত্যু ভয়টা কেটে যায়, সেই পৃথিবীতে সুখী মানুষ। বা প্রকৃতি, নেচার। প্রকৃতি, আমি আসলে বলি প্রকৃতি মানুষের বেঁচে থাকার উৎস। বাংলাদেশের রাজনীতি আমি আসলে যেটা বুঝি না সেটা নিয়ে আসলে বলতে চাই না, যা বুঝি সেগুলোই করার চেষ্টা করছি। প্রেমিকা নাকি স্ত্রী? অবশ্যই স্ত্রী। আচ্ছা, কেন? কারণটা কি? প্রেমিকা এটা আসলে যে সময় দিয়ে, আসলে প্রেম করতে গেলে মানুষ শুধু কথা দিয়ে মুহূর্তটাকে রঙিন করে, আসলে কথা রাখে না, কেউ দায়িত্ব নেয় না। দায়িত্ব দিন শেষে আসলে কেই আমরা কথা রাখি না, কথা দিয়ে মুহূর্তগুলোকে কেবল রঙিন করি। তাহলে প্রেমটা আসলে কি? দায়িত্বহীন মরিচিকা। বেশ। হতাশা এটা একটা মানসিক সমস্যা। অহংকার আরো বড় মানসিক সমস্যা। ধৈর্য এটা একটা পাঠশালা, যেখানে আপনাকে প্রত্যেকটা দিন পড়তে হবে। মনুষ্যত্ব এটা অর্জন করতে হয়, যেটা প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত। টাকা আসলে এটাই সত্যি, টাকা পয়সা হাতের ময়লা। বাবা, শো থেকে বের হয়ে যদি দেখেন যে উপদেষ্টা বা মন্ত্রী হয়ে গেছেন, কি করবেন? প্রথম কথা, সেটা হতে চাই না। আর দ্বিতীয় কথা, আমি যদি হয়ে যাই, আমার যে সৎ মেন্টালিটি, আমি যেই মেন্টালিটি বিলংস করি, আসলে আমার মনে হয় আমি বেশি দিন ওই জায়গায় টিকতে পারবো না। ওটা যোগ্য না, মাইন্ডসেট ওটা সিগন্যাল দেয় না। না, মাইন্ডসেট ঠিক না, আসলে আমাদের দেশের যে প্রেক্ষাপট, তাতে সততা খুবই দুর্লভ। বাবা, কি দারুণ! বাংলাদেশে আপনার প্রিয় লেখক এবং বিশ্বে আপনার প্রিয় লেখক? বাংলাদেশের যদি আমি বলি, যার কথা আমি বলেছি অলরেডি, বাংলাদেশ ভারত মিলেই তো আসলে বাংলা ভাষাভাষী। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যদি কেউ হয়, সেটা আমার হুমায়ুন আহমেদ। বাহ। বিশ্বে বাংলাদেশে, মানে বাংলা ভাষাভাষীর বাইরে? বাংলা ভাষাভাষীর বাইরে আমি যার কথা অলরেডি বলেছি, ডাই এমটি। এই বইটা দর্শক যদি পারে, সবাই যেন বইটা পড়ে। আমি ক্যামেরায় একটু দেখাচ্ছি। ডাই এমটি, বাহ। টড হেনরি, উনি খুব বিশ্বের, এই বইটা বিশ্বের 5টা সেরা মোটিভেশনাল বইয়ের একটা। বই না পড়েও যারা সাকসেস হয়েছে, তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? তাদের জন্য বলা আছে, তারা স্ট্রং মাইন্ডসেটের অধিকারী, তাই তারা সফল হতে পেরেছে। আচ্ছা, তারা তাদের মতো করে সিদ্ধান্ত, মাইন্ডসেট ঠিক করে ফেলেছে। মাইন্ডসেটে তারা স্ট্রং ছিল। আপনার একটি বদ অভ্যাস যেটি মানুষ জানে না? আমার বদ অভ্যাস, যেটা মনে করি যে করব, সেটা করি, তবেই ছাড়ি। আপনার স্ত্রীকে স্ত্রী হিসেবে কত দিবেন, এবং লেখকের একজন সহযাত্রী হিসেবে 10-এ কত দিবেন? দুইটা, একটা স্ত্রী হিসেবে 10-এর কত, আর একটা হচ্ছে একজন লেখকের সহযাত্রী হিসেবে 10। দুটোতেই আমি 10-এ 10 দিতে চাই। কারণ লাস্ট বইটার যেদিন আমরা প্রুফ দেখি, প্রেসে পাঠানোর আগের দিন
ভোর 4:30 পর্যন্ত আমরা পড়তেছিলাম বইটা। আমাদের বাচ্চা তখনও ঘুমায়নি। 10 আবার কেউ দেয় নাকি? এটা দেখে কেউ ভাববে যে বউরে তেল দেয় নাকি বউরে ভয় পায়? না, আসলে যারা আমার ফ্যামিলিতে গেছে বা যারা আমার রিলেটিভ বা আমার পরিচিত যারা আমার ওয়াইফকে চেনে, আচ্ছা, তারা অনেকে 10-10 দিয়েছে, আমি তাই 10-10 দিলাম আর কি। বেশ, আপনার স্ত্রীর সাথে দেখা হলে এটা মিলিয়ে নেওয়া যাবে যে ঘটনা আসলে সত্য কিনা, 10-10 দিচ্ছে নাকি বাসায় আতঙ্কে 10-10 দিচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। অনেক ধন্যবাদ। পারিবারিকভাবে আপনার পরিবারের যে সদস্য অর্থাৎ ছেলে মেয়ে কয়জন, তারা বইয়ের প্রতি অভ্যস্ত কিনা একটু জানতে চাই। আমার একটাই সন্তান, ও ক্লাস 3-তে পড়ে। ও পড়াশোনায় যথেষ্ট ভালো। সন্তানরা জেনেটিক্যালি বাবা মায়ের কাছ থেকে মেধাটা পায়। সেটা আপনার গোছানো বা মাইন্ডসেটের প্রভাব ওর মধ্যে কেমন, মানে একরোখা আছে কিনা যে আমি ওটা করবই? মোটামুটি এখন পর্যন্ত আর কি। ও তো ক্লাস 3-তে পড়ে, আমার চেয়ে ভালো করছে আর কি। আপনার প্রিয় ব্যক্তিত্ব? আমার প্রিয় ব্যক্তিত্ব যদি বলি, প্রথমে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় বললে আমার বাবা। বাহ। প্রিয় খাবার? প্রিয় খাবার মাছ ভাত। অবসরে কি করেন? লেখালেখি, শুধুই লেখালেখি আর পড়া। আমি পড়তে প্রচুর ভালোবাসি। আচ্ছা, মোবাইলের রিলস দেখে কি পরিমাণ সময় যায় আপনার, যায় কিনা অন্য 10 জন? আসলে মোবাইলের রিলসের চেয়ে আমি অনেকগুলো গ্রুপে আছি, যেই গ্রুপগুলোতে মোটিভেশনাল কথা বা অনেক বেশি লেখালেখি শেয়ার করা হয়, যেগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখি এবং অনেক সময় আমাকে অনেক হেল্প করে এগুলো। অনেক ধন্যবাদ। আমরা আজকে শোয়ের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমি দর্শকের কাছ থেকে বিদায় নেব, তারপরে আপনি দর্শকের জন্য শেষ 5টি পরামর্শ, জীবনে সফল হতে, মাইন্ডসেট ঠিক করতে, বা আপনার মতো যে 5টি শর্ত মেনে চললে, যা আলোচনা করেছি এর ধারাবাহিকতায় সংক্ষিপ্ত, যেগুলো মেনে চললে মানুষ সফল হতে বাধ্য। প্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি। আমরা আজকে জমজমাট একটা আড্ডা দিচ্ছিলাম এবং আড্ডার বিষয়বস্তু কিন্তু জীবনে সফল হতে সকলকেই জানতে হবে, শুনতে হবে। এরকম একটি আড্ডা, একেবারে তথাকথিত আড্ডা না। অতএব এটি নিজে শুনবেন, নিজে দেখবেন এবং দেখার পরে নিজেই শুধু মাইন্ডসেট ঠিক করবেন, এটিও যেন না হয়। আর 5 জন যেন তার মাইন্ডসেট ঠিক করতে পারে, সে যেন সফল হতে পারে, সে লক্ষ্যে আমাদের এই ভিডিও তাকে শেয়ার করতে পারেন, তাকে জানাতে পারেন, তাকে দেখাতে পারেন। এমনই শুভ প্রত্যয় আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং আফজাল হোসেন আপনার প্রতি বৈঠকের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। আপনার ব্যস্ততম সময়, অফিস থেকে দৌড়াতে ঢুকেছেন আমি জানি। এই ব্যস্ততার মধ্যে আপনি এসে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার যে বিশাল গবেষণার ভাণ্ডার, সেখান থেকে কিছুটা আলো আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদেরকে এবং দর্শকদের দিয়েছেন। এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, বৈঠকের প্রতি অশেষ কৃতজ্ঞতা আপনাদের এই অনুষ্ঠানে আমাকে অতিথি হিসাবে মনোনীত করার জন্য। এবং আপনি দর্শকদের যে 5টি কথা বলতে বলেছেন, আমি তার মধ্যে প্রথমটাই বলবো, জীবনে সেই সকল মানুষদের কাছে থাকুন আপনি মরার পরে যেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট পাবে, আপনি তাদেরকে কাছে রাখুন, তাদের পাশাপাশি থাকুন, অন্য মানুষ আপনার প্রয়োজন নেই। আমি যদি 2 নাম্বার বলতে পারি, সফল ব্যক্তিরা কখনোই সফল হওয়ার জন্য সময়ের জন্য অপেক্ষা করে না, তারা তাদের সময়কে নিজের বিজয়ী হওয়ার জন্য সেইভাবে সময় তৈরি করে। সফল হওয়ার জন্য আপনি আপনার জীবনের সময়গুলোকে সেইভাবে তৈরি করুন যেন আপনিও একজন সফল ব্যক্তিতে পরিণত হতে পারেন। সময়ের সদ্য ব্যবহার এবং যথাসময়ে যেটি করার করতে হবে। 3 নম্বর, মানুষের পৃথিবীতে সবচেয়ে সেরা ইনভেস্ট হচ্ছে মেধার জন্য ইনভেস্ট। সুতরাং আপনি সবসময় সম্পদের পিছনে না ছুটে মেধার পিছনে ছুটুন। কারণ পৃথিবীতে কোনো সম্পদই 99 বছরের বেশি এক মালিকের অধীনে থাকতে সম্পদ নিজেই অভ্যস্ত নয়। আপনি সম্পদের মালিক হওয়ার অর্থ কিছু কাগজে সাময়িক সময়ের জন্য আপনার নাম লেখা হবে, আর আপনি টাকা পয়সার মালিক হওয়ার অর্থ আপনার কাছে কিছু অঙ্ক থাকবে, সংখ্যা, এর বাইরে কিছুই নয়। সুতরাং আপনি আপনার মেধার জন্য ইনভেস্ট করুন। 4 নম্বরটা যদি বলি, আপনি নিজে যেটা পারেন সেটা অন্য কেউ আপনাকে দিতে পারবে না। একটা ডিম যদি আমি ভাঙার কথা বলি, আপনি ডিম যদি বাইরে থেকে ভাঙেন, ডিমটা দিয়ে কেবলমাত্র একটা অমলেট হতে পারে, কিন্তু ডিমটা যদি ভিতর থেকে ভাঙে একটা প্রাণের জন্ম হয়। আপনি যদি ভিতর থেকে ভাঙতে পারেন, নতুন একটা প্রাণ, নতুন একটা জীবন, নতুন একটা সফলতার গল্প আপনাকে দিয়েও হবে।
বেশ, তাহলে বাইরে ভাঙা যাবে না, বাইরে ঠিক থাকতো, ভেতরে ভাঙুন। আপনি ভেতর থেকে নিজে জেগে উঠুন, এটা আপনাকে কেউ ঠেকাতে পারবে না। সবশেষ আপ- 5 নাম্বারটা যদি আমি বলতে চাই, মানুষের পতনের জন্য মানুষের অভিশাপ লাগে না, অভিশাপের দরকার নেই। আপনি যদি কারোর সাথে অন্যায় অবিচার করতে থাকেন, এটা রিভেঞ্জ অফ নেচার আপনার কাছে ফিরে আসবে। ইট উইল ব্যাক টু ইউ উইথ ইন্টারেস্ট। সুতরাং উইথ ইন্টারেস্ট ফিরে আসবে। যতদিন বাঁচবেন মানুষের অভিশাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন, নিজের জীবনটাকে উপভোগ করুন, নিজেকে সফল করার জন্য সঠিক মাইন্ডসেটটি গ্রহণ করুন এবং সফল হন। অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।